ঈদের জামাত পড়ার পর আর বাড়িতে থাকতে দিত না, যারা শুভাকাঙ্ক্ষী ছিল বলতে চলে যাও বাবা। জামাত ইসলামীর একটা দুর্গ হিসাবে সেই পাকিস্তান আমল থেকেই পরিচিত হয়। ঈদের নামাজ শেষ করে বাটি নিয়ে ওই সবার সাথে লাইনে বসছি যে আলুর দম জিনিসটা কি দেখি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত ঈদ স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ঈদ নিয়ে সাধারণ মানুষের থাকে নানা কৌতূহল। কেমন কাটে রাজনীতিবিদদের ঈদ, কেমন ছিল তাদের ছোটবেলার ঈদ, এসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তর মহানগরীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের সাথে। সেলিম ভাই, আপনাকে স্বাগত। জি, আপনাকেও স্বাগতম এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে ঈদের শুভেচ্ছা। বর্তমানের ঈদ আর আগের ঈদের মধ্যে পার্থক্য বা ছোটবেলার ঈদের সাথে বর্তমানের ঈদের পার্থক্য যদি একটু বলতেন। না, ছোটবেলার ঈদ তো ছোটবেলার ঈদ, সেটা সম্পূর্ণই ব্যতিক্রমী, সম্পূর্ণ আলাদা এক মজার ঈদ। ছোটোবেলা মানে হলো আমরা ফজরের নামাজের আজানের আগেই ঘুম থেকে উঠে গোসল সেরে নিতাম, দল বেঁধে বাচ্চারা সবাই গোসল করতাম, তারপরে ফজরের নামাজে যেতাম। নামাজ পড়ে এসে সব বাচ্চারা একসাথে বিভিন্ন বাসায় যেতাম, বিভিন্ন ঘরে ঘরে যেতাম। দাদা দাদি, চাচা চাচি, ফুফু ফুফা, রিলেটিভ মুরব্বী যারা, তাদেরকে আমরা সালাম দিতাম একসাথে যাইয়া। সেই আনন্দ অন্যরকম, হাতে হাত ধরে কোলাহলের মধ্য দিয়ে। তখন তো আর কোনো টেনশন ছিল না। ঈদ মানে ঈদই, একেবারে আক্ষরিক করতে ঈদের যে মজা, সেটা আমরা ছোটোকালে উপভোগ করেছি। আমরা এখনও বাচ্চারা তাই করে। ছোটোকালের ঈদ এখন যারা ছোট তাদের কাছেও আমরা যেরকম করতাম, উপভোগ করতাম, তারাও সেইভাবে করে। ভবিষ্যতে যারা ছোট থাকবে তারাও তাই করবে। ছোটোকাল তো ছোটোকালই। এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা আপনাকে এখনও খুব বেশি অনুপ্রাণিত করে বা ব্যথিত করে, এমন কোনো স্মৃতি? না, বিশেষ করে অনুপ্রাণিত করতো যে বাবার সাথে, বাবার হাত ধরে, বড় ভাইদের হাত ধরে একসাথে দল বেঁধে জামাতে যেতাম। বিশেষ করে আমি তো একটা দিনী আন্দোলনের সাথে ছাত্র জীবন থেকে জড়িত, ছাত্র শিবির করতাম। স্বাভাবিক কারণে আমাদেরকে মসজিদের ইমাম যারা বা যারা মুসল্লি, তারা অনেক সম্মান করতেন। তো মসজিদে গেলেই মানে সবাই আলাদাভাবে আদর করত, খোঁজখবর নিত। বাবার হাত ধরে যাইতাম, আবার বাবার হাত ধরেই আমাদের মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের খবর জিয়ারত করতাম। তারপরে বাসায় এসে সবাই একসাথে বসে মজা করে পিঠা পেশ খেতাম। এগুলো সত্যিই দোলা দেয়, আনন্দ দেয়, ছোটোকালের সেই নির্মল আনন্দগুলো। ফ্যাসিবাদ মুক্ত দ্বিতীয় ঈদ এইটা। বাংলাদেশের রাজনীতির গত 15.5 বছরে যে দুর্বিষহ জীবন গেছে, সেইখান থেকে বেরিয়ে এই ঈদকে নিয়ে এবারের পরিকল্পনা কি আপনার? এবার ইনশাল্লাহ নিয়ত করেছি সপরিবারে গ্রামের বাড়িতে যাই ঈদ করব। বহু বছর হলো, প্রায় 15 বছর, আবার ওইদিকেও পিছনের কয়েক বছর, প্রায় 17.5 বছরে ঈদে বাড়িতে যাওয়ার চিন্তা করলেই অনেক ভেবে চিনতে যাওয়ার ফয়সালা করতে হতো। অনেক সময় ফ্যামিলিকে নিয়ে যেতাম না, একাই যেতাম, তাও কোথাও থামতাম না। না থামলেও ওরা টের পেয়ে যেত। বাড়িতে যাওয়ার পরে শুনতাম যে পুলিশের গাড়ি এসে যাচ্ছে, গোয়েন্দা এসে গেছে। এবং ঈদের দিন রাত্রে অনেকে ঈদের জামাত পড়ার পর আর বাড়িতে থাকতে দিত না, যারা শুভাকাঙ্ক্ষী ছিল বলতে চলে যাও বাবা, এখান থেকে চলে যাও। আশপাশের গ্রামে চলে আসতাম, একটু নিরাপদ জায়গায় চলে আসতাম। কিছুক্ষণ যদি এলাকায় থাকিও, সেটা অনেক পাহারাদারির মধ্য দিয়ে সেটা থাকতে হতো। তো এবার ইনশাআল্লাহ আশা করছি সেই আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। এলাকার জনগণের সাথে খুবই আন্তরিকতার সহিত ঈদ করব, সেজন্য অপেক্ষা করছি। আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আগামী 6 তারিখে গ্রামের বাড়িতে যাব সপরিবারে। এবং আমার ইচ্ছা হলো, আমার এলাকার মানুষ আমাকে আসলে খুবই স্নেহ করেন। আমাদের এলাকাটা জামাত ইসলামীর একটা দুর্গ হিসাবে সেই পাকিস্তান আমল থেকেই পরিচিত হয়। এখানে এমন কোনো ভোট হয় না যে ভোটে জামাত ইসলামীকে মানুষ সমর্থন করে নেয়। তো আমি বহুদিন থেকে জনগণের একেবারে কাছে যাওয়ার যে সুযোগটা, সেটা পাইনি। এবার আশা করছি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীদের কাছে যাব, যুবকদের সাথে মিশব, চুষিয়ে ঈদের আনন্দ করব। এটা মনে মনে প্ল্যান, আরই বাকি আল্লাহর ইচ্ছা। ঈদেই যে আপনি একজন রাজনীতিবিদ, অনেক ব্যস্ততা থাকে, হাজারো ব্যস্ততার মাঝে পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? আমি চেষ্টা করি। আমি যখন গত 17.5 বছরও খুব ক্রাইসিসের মধ্যে ছিলাম, ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে কোথাও না কোথাও যাওয়ার চেষ্টা করতাম। কিছুটা ঝুঁকি থাকতো, আল্লাহর উপর ভরসা করে সেই ঝুঁকিকে অ্যাভয়েড করে যেতাম। আর এখন তো সময় ভালো হয়েছে, আমি চেষ্টা করি আমার হাতে যদি টাইম পাই
আমি চেষ্টা করি বাসায় আমার ছোট্ট একটা মেয়ে আছে, দারুণ আমাকে ফিল করে, তার সাথে সময় কাটানো, বাকি বাচ্চাদের সাথে সময় কাটানো, পরিবারের সাথে সময় কাটানো আমি চেষ্টা করি। এবং ঈদে যাওয়াটা, সবাইকে নিয়ে বাড়িতে যাওয়াটা সেই চেষ্টারই একটা অংশ। আমার ঢাকায় অনেক কাজ আছে, কিন্তু আমি মনে করি যে বাচ্চাদেরকে সময় দেওয়া, পূর্বপুরুষদের সেই ভিটে মাটি ঠিকানা এগুলোতে যাওয়া, সেই মাটির গন্ধ নেওয়া, সেই জনপদের মানুষের খোঁজখবর নেওয়া, এটাও আমাদের কাজের একটা রাজনীতিবিদদের কাজের একটা অন্যতম কাজ, দায়িত্ব হিসাবে আমি মনে করি। সো আমার পরিবারকে আমি চেষ্টা করি, তবে এই চেষ্টাই যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় তা না, বাট একেবারেই আমি দেই না এটা বলবো না, চেষ্টা করি আর আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। জেলখানাতে ঈদ করেছেন, এমন কোনো ঈদের স্মৃতি আছে কিনা আপনার? হ্যাঁ, জেলখানায় তো বেশ কিছু ঈদ আমি করেছি, বেশ কয়েকবার, বোধহয় 4-5 বারের কম হবে না ঈদ করেছি। তো জেলখানার ঈদের সবচেয়ে মজার ঘটনা হলো যে আগের দিন বা 2 দিন আগে জেলার সাহেব, বিশেষ করে যারা রাজনীতিবিদ বন্দী থাকেন, তাদেরকে ডেকে একটু পরামর্শ করেন, বলেন যে ঈদের দিন আপনাদেরকে খুব ভালো খাবার দিব, তো কী কী খাইতে পারেন, আপনাদের কী কী চাহিদা আছে। আমরা তো মুস্কি হাসি, জেলে আর কী খাওয়াবে। তারপর ওনারা কিছু বলে, একবার বললো যে আমরা আলুর দম খাওয়াবো। ঈদের নামাজ শেষ করে বাটি নিয়ে ওই সবার সাথে লাইনে বসছি যে আলুর দম জিনিসটা কী দেখি। তো দেখলাম 1 পিস আলু আর 1 পিস গোস্ত, এটা মাইক্রোস্কোপ লাগাই খুঁজে বাইর করতে হবে যে গোস্ত, আর এটা গরুর গোস্ত না খাসির গোস্ত না কিসের গোস্ত বোঝার কোনো উপায় নাই, আর বেশ কিছু ঝোল। এটার নাম হলো আলুর দম। এটা নিয়ে যেভাবে পরামর্শ জেলা সাহেব করলেন, মনে হলো যেন আসলে খুব মারাত্মক, না জানি খুব আকর্ষণীয় মজাদার কোনো খাবার উনি পরিবেশন করবেন, কিন্তু পরে দেখলাম এটা আরই। তো এভাবে জেলে অনেক মজাদার স্মৃতি আছে। আমরা ঈদের দিন সবাই যাই জেল থেকে দিত, সেটাও খেতাম। আবার আমাদের আত্মীয়স্বজন, আমাদের বন্ধুবান্ধবরা পিঠা পায়েস এটা সেটা নিয়ে ওই ভিড় করতো। তো ছেলে একটা এইটুকু তারা একটু মানবিকতা দেখায় ঈদের দিন বা ঈদের পরের দিন, কমপক্ষে বাড়ি থেকে খাবার গেলে কিংবা বন্ধুবান্ধবরা কিছু নিয়ে গেলে ওটা তারা দেওয়ার চেষ্টা করতো। আর হ্যাঁ, নানা আইনের বিধিনিষেধ তাদের আছে, তার মধ্যেও যতটুকু পারতো ওটা আমাদেরকে দিত, আমরা সবাই মিলে শেয়ার করে খেতাম। রান্না করতে পারেন আপনি? রান্না ঠিক ওইভাবে পারি বলতে পারবো না, ছোটোখাটো মানে রান্না হয়তো পারি আরই, কিন্তু সেই রান্নার কোনো এক্সপিরিয়েন্স যে আমি নিব ওরকম কোনো সুযোগ তো আমার হয় না। কখনো যে আমি পাকঘরে যাব, আমার জীবনে এই প্রয়োজনটা এখনও হয় নাই, না ছাত্র জীবনে না বৃহত্তর জীবনে। দেখছি যে কোনো কিছু করতে যাব তো 10-12 জন বা আর তার চেয়ে বেশি লোক আগায় এসে একেবারেই মানে কলাপস করে দিত, না 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 আপনার করা লাগবে না, আমরা করব। সো আসলে যে রান্না করব সেই সুযোগটাই আমার কম। দেশবাসী এবং আপনার নির্বাচিত এলাকায় যেখানে আপনি নির্বাচন করবেন, সে এলাকার মানুষের জন্য যদি ঈদ উপলক্ষে কিছু বলতে চান? না, আমার এলাকার মানুষ, বিশেষ করে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, এটা নিয়েই সিলেট 6, এটা খুবই সভ্য ভদ্র একটি এলাকা, উচ্চশিক্ষিত মানুষের একটি এলাকা। এক সময় সচিব, তারপরে জয়েন্ট সচিব, উপসচিব বিপুল পরিমাণ এই 2 উপজেলা থেকে হয়েছেন। শিক্ষা, তারপরে আপনার প্রতিরক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে এই আসনের মানে আমাদের পূর্বপুরুষেরা দায়িত্ব পালন করেন নাই। এখনও গুরুত্বপূর্ণ জায়গাতে এই 2 উপজেলার মানুষেরা আছেন। এটা শিক্ষিত এলাকা, ভদ্র এলাকা, মার্জিত এলাকা। ওই এলাকার মানুষের মধ্যে সহনশীলতা দারুণ, সংযম, সহনশীলতা। রাজনীতির আমাদের যে মানে কিছু উত্তাপ থাকে বা একে অন্যকে যেভাবে দোষারোপ করা, একে অন্যকে কীভাবে ক্ষতি করা যায়, এই প্রবণতাটা পুরো বৃহত্তর সিলেটেই কম। বিশেষ করে আমার যে কনস্টিটিউয়েন্সি সিলেট 6, এখানে আমি এই যে একেবারে যে কোনো এলাকায় চলে যাই, যে কোনো বাজারে চলে যাই, যে কোনো মাছ বাজারে চলে যাই, যে কোনো জায়গায় ঢুকে যাই, দলমত নির্বিশেষে এখানে মানুষের মধ্যে ওই ধরনের কোনো নেগেটিভ অ্যাটিটিউড নাই। স্পেশালি এটা তারা আমাকে মায়া করে না, রাজনীতির ওই এলাকার এটা বৈশিষ্ট্য। আমার কাছে মনে হয় যে লোকেরা আমাকে যেন একটু আলাদাভাবেই কেন জানি মায়া করে। সেলিম ভাই, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ঈদ মোবারক।